সময়টা সাপ্রেস করে রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ওয়ারেন্ট হয়ে যেতে পারে। ওয়ারেন্ট হলে আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নেই, আদালতে সারেন্ডার করবেন। আর সমন যদি পেয়ে থাকেন আদালতে যথাসময়ে হাজিরা দিবেন এবং আদালত। প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আইন আদালত অনুষ্ঠানে বরাবরের মতো আমি ফরহাদুদ্দিন আহমেদ ভাই, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আছি আপনাদের সাথে। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে এনআই অ্যাক্টের মামলা অর্থাৎ চেক ডিজনের মামলায় আপনারা যখন আপনাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, স্টেপগুলো আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি যাতে ভিডিওটা শর্ট হয়ে যায়, আপনারা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং স্টেপগুলো ধাপে ধাপে বলে দিচ্ছি। আপনাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তাহলে অবশ্যই একটা আপনাদের বিরুদ্ধে সমন আসবে। আর যদি কেউ সমন না হয়, সমন না পান, অনেক সময় এটা সাপ্রেস করে রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ওয়ারেন্ট হয়ে যেতে পারে। ওয়ারেন্ট হলে আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নেই, আদালতে সারেন্ডার করবেন। আর সমন যদি পেয়ে থাকেন আদালতে যথাসময়ে হাজিরা দিবেন এবং আদালত থেকে আপনারা জামিনের জন্য একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে জামিন নিয়ে নেবেন। জামিন নিয়ে তারপরে মামলা কন্টেস্ট করতে থাকবেন। চেকের মামলা জামিনযোগ্য অপরাধ, আদালতে দাঁড়ানোর সাথে সাথে আপনাকে আপনার বিজ্ঞ আইনজীবী উপস্থাপন করলেই কিন্তু মামলাটা জামিন দিয়ে দেবে। ভয় ভীতির কোনো কারণ নেই, আইনে একদম সুস্পষ্ট বলা আছে চেকের মামলা জামিনযোগ্য এবং জামিন দিয়ে থাকে, কোনো রকম ভয়ভীতির কারণ নেই। আর চেকের মামলায় সাধারণত ওয়ারেন্ট ইস্যু করে না, সমন ইস্যু করা হচ্ছে আইন। সমন প্রথমে ইস্যু করতে হবে, তারপরে ওয়ারেন্ট। সমনটা যদি ইস্যু না হয় সরাসরি ওয়ারেন্ট ইস্যু চেকের মামলায় করা হয় না, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর সমন যদি পুলিশ নিয়ে আসে তাহলে বা যে কেউ নিয়ে আসে, আদালতে জারিকারক নিয়ে আসলে আপনাকে কোনো রকম গ্রেফতারের কোনো সুযোগ নেই। সুতরাং আপনারা এটাও খেয়াল রাখতে হবে, জারিকারক নিয়ে আসবে, আপনার সমন রেখে দিবেন। সমন রাখলে আপনাদের কোনো অসুবিধা নেই, বরং আপনারা জানতে পারলেন যে সমনটা দিয়েছে আপনাকে, সেই জন্য আপনি আদালতে ন্যায় বিচারের জন্য আপনি আদালতে যাবেন। আর চেকের মামলা জামিন হয়ে যাওয়ার পর পরবর্তী ডেটগুলোতে আপনি হাজির হবেন। যদি পরবর্তীতে কোর্ট ট্রান্সফার হয় তারপরে আপনার আবার যদি আবার যে জামিন নেওয়ার প্রয়োজন হলে আপনি এটাকে পূর্ব শর্তে জামিন আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে চাইবেন, জামিন মঞ্জুর হয়ে যাবে, বেলবন্দি দিয়ে তারপর আপনি চলে আসবেন। তার পরবর্তীতে আপনার চার্জ গঠনের বিষয় আসবে। চার্জ গঠনের বিষয় আসলে তখনই আপনাকে খুব গুরুত্ব সহিত দেখতে হবে বিষয়টা। চার্জ গঠনের সময় আপনার বিজ্ঞ আইনজীবীর সাথে আপনি আলোচনা করে নেবেন যে এটা চার্জ হিয়ারিংয়ের জন্য যেন ডিসচার্জ পিটিশন দেওয়া হয় এবং একটা সুনির্দিষ্ট ডেট রাখে, ওই ডেটে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেন একজন বিজ্ঞ আইনজীবীকে আপনি নিয়োগ দিবেন, যাতে করে উনি আপনার পক্ষের কথাগুলো এবং মামলাটা ফলস ফ্যাব্রিকেটেড এবং এটাতে যত রকম ল্যাচেস আছে সেই বিষয়গুলো যেন উপস্থাপন করা হয়। আমি সংক্ষেপে বলছি, এর মাঝে অনেকগুলো কাজ থাকতে পারে। যাই হোক, এর আগে আমি আরও বলে নিচ্ছি যে ডিসচার্জ পিটিশনটা খুব ভালোভাবে এবং আইনগত বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেই এবং অনেক আইন পরে ডিসচার্জ পিটিশনটা মুভ করতে হবে। তারপরেও যদি আদালত ডিসচার্জ পিটিশনটাকে যদি রিজেক্ট করে দেয় তাহলে মামলার যত কাগজপত্র আছে সব কিছু সার্টিফাইড কপি তুলে এবং ডিসচার্জ পিটিশনটা সার্টিফাইড কপি সহ তুলে, এই অর্ডার সার্টিফাইড কপি তুলে তারপরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপনারা এটাকে এই মামলাটার প্রসিডিংটাকে স্টে করার জন্য কোয়াশমেন্ট পিটিশন সিআরপিসির 561A-তে সেকশন 561A-তে আমরা কোয়াশমেন্ট পিটিশন করি, অর্থাৎ মামলাটার প্রসিডিংটাকে স্থগিত করে দেওয়ার জন্য আদালতে আমরা উপস্থাপন করি। আদালত শুনে সন্তুষ্ট হলে মামলাটার নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করে দিয়ে থাকেন। এই ক্ষেত্রে মামলা আদালতকে বোঝাতে হয় যে মামলার প্রসিডিংটা ত্রুটিপূর্ণ, প্রসিডিংটাই আসলে উইদাউট লফুল অথরিটি এবং এটা আসলে ইললিগাল। মামলা যেভাবে তার বিরুদ্ধে চলছে আসামির বিরুদ্ধে সেটা আসলে ত্রুটিপূর্ণ এবং এটা প্রাইমা ফেসি কোনো কেস নেই। একদম প্রাইমা ফেসি কেস না থাকা সত্ত্বেও তাকে হয়রানি এবং অন্যান্য যে আইনগত ল পয়েন্টগুলো আছে এর ভিত্তিতেই কিন্তু আসলে স্টে দিয়ে থাকে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলোকে খুব বেশি মূল্যায়ন করা হয় না। এখানে স্টে দেওয়ার ক্ষেত্রে আপনার আইনগত বিষয়গুলো দেখে এবং প্রসিডিংটার অ্যাবিউজ অফ দ্য প্রসেস আছে কি না, হ্যাঁ, অ্যাবিউজ অফ দ্য প্রসেস যদি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্টে দিয়ে থাকে। আপনারা অনেকেই দেখছি যে এই বিষয়গুলোতে গাফিলতি করেন। আপনারা ডিসচার্জ পিটিশন দেওয়ার পরে রিজেক্ট হওয়ার পরে আপনারা উচ্চ আদালতে অনেক ক্ষেত্রে আসেন না, পরবর্তীতে আসেন। পরবর্তীতে সাক্ষী শুরু হয়ে গেলে কিন্তু স্টে হওয়ার সুযোগটা খুব বেশি একটা থাকে না, যার জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা সচেতন থাকবেন এবং যখন এই ডিসচার্জ পিটিশন অ্যালাউ হবে না তখন আপনারা উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে কিন্তু কোয়াশমেন্ট করে আপনারা মামলাটার প্রসিডিং স্টে করে দিতে পারেন। তাহলে ধাপে ধাপে আপনারা কিন্তু মামলায় করে ফেলতে পারেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, দুর্নীতিকে না বলুন এবং দুর্নীতিবাজদেরকে এড়িয়ে চলুন। আল্লাহ হাফেজ।